গুড মর্নিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে ডাব্লিউবিপি পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউবিপি এসআই কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি জেল পুলিশের যে হিউজ ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে, তার জন্য আজ জিকেজিএস এর ওপর থেকে 15 নম্বর ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি আমরা জিকেজিএস এর ওপর থেকে 14টা ক্লাস কভার করে নিয়েছি। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, ওপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে কিন্তু প্লে লিস্টের লিঙ্ক প্রোভাইড করাই আছে। সেটার উপরে ক্লিক করলে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো পরপর দেখে নিতে পারবে। আর একটা কথা প্রত্যেক দিনই বলা হয়, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখবে। আর প্রথম দিকের যে ক্লাসগুলো হয়ে গেছে, অর্থাৎ 1 থেকে 14 পর্যন্ত যে ক্লাসগুলো হয়ে গেছে, নির্দিষ্ট দিন অন্তর কিন্তু রিভিশন করবে। রিভিশন না করলে জিনিসটা মনে থাকবে না, এবং এক্সামে কোশ্চেন হয়তো তোমাদের জানা আসবে কিন্তু অ্যান্সার মনে থাকবে না। তাই বারবার বলি, রিভিশন কিন্তু নির্দিষ্ট দিন অন্তর, অর্থাৎ 5 দিন বা 7 দিন বা 10 দিন অন্তর অন্তর কিন্তু যে পুরানো পড়াগুলো হয়ে গেছে সেগুলো কিন্তু রিভিশন করবে। তো শুরু করছি আজকে 15 নম্বর ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো, শব্দ তরঙ্গ বাতাসে কিসের উদাহরণ? তির্যক তরঙ্গ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ, অপশন এ অ্যান্ড বি উভয়ই, না অপশন নাম্বার ডি? তো শব্দ তরঙ্গ হলো এক প্রকার কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গ, অপশন ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। অনুদৈর্ঘ্য তরঙ্গ বলতে কি? অনুদৈর্ঘ্য তরঙ্গ হলো সেই তরঙ্গ যেখানে মধ্যস্থ কণাটা তার বিস্তারের দিকের বিস্তার যেদিক হচ্ছে সেই বিস্তারের দিকের সমান্তরালে কিন্তু কম্পন করে। অর্থাৎ বাতাসের বায়ুর কণা কেমন, এখানে দেখো এইভাবে মনে করো বিস্তার করছে, তারপরে এখানে একটু হালকা বিস্তার করবে, আবার এখানে ঘন বিস্তার করবে। তো এই প্রকার তরঙ্গ দৈর্ঘ্যকে কি বলা হয়? বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। আরেকটা আছে অনুপ্রস্থ তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গ কি? অনুপ্রস্থ তরঙ্গ এইভাবে যে তরঙ্গটা যায় একে বলা হয় কি? অনুপ্রস্থ তরঙ্গ। তো অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ জানতে চাইবে, বা তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি ঘেটে দেখো, সেখানে একটা কোশ্চেন দিয়েছে যে জলের ঢেউ কি প্রকার তরঙ্গ? জলের ঢেউ। তো জলের ঢেউ হলো একটা অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ। জলের ঢেউ হলো অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ। চলে আসো পরের কোশ্চেন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের দৃষ্টান্ত কোনটি এর মধ্যে? তো এর আগের দিনের ক্লাসে সম্ভবত পড়িয়েছিলাম, সেখানে বলেছিলাম যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, সেখানে অপশানে ছিল অপটিক্যাল ফাইবার। আর তার পাশাপাশি সেখানে বলেই দিয়েছিলাম যে মরীচিকাটাও মাথায় রাখবে, এটা কিন্তু বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে যে মরীচিকা কিসের উদাহরণ? তো মরীচিকা হলো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আর একটা উদাহরণ কি বললাম? আর একটা উদাহরণ বললাম অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার, অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে যে লাইটটা যায় সেটাও কি হয়? সেটাও কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ফল বা দৃষ্টান্ত। চলে আসো পরের কোশ্চেন, পর্যায় সারণীর কোন শ্রেণীতে সবকটি মৌলের শেষ কক্ষে 8টি করে ইলেকট্রন থাকে? 17 নম্বর গ্রুপে, 16 নম্বর গ্রুপে, 19 নম্বর গ্রুপে, না 18 নম্বর গ্রুপে? তো পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপের লাস্ট কক্ষে কিন্তু 8টা করে ইলেকট্রন থাকে। অপশন ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, এখান থেকে পর্যায় সারণী থেকে যে কোশ্চেনগুলো বহুবার দিয়েছে সেগুলো এখান থেকে কিছুটা রিলেট করাবো। এখান থেকে কোশ্চেন দেবে যে আধুনিক যে পর্যায় সারণী, মডার্ন পিরিয়ডিক টেবিল, অর্থাৎ আধুনিক আধুনিক পর্যায় সারণী, এই আধুনিক পর্যায় সারণীতে কতগুলো গ্রুপ আছে? টোটাল গ্রুপের সংখ্যা কটা? টোটাল গ্রুপ। তো আধুনিক পর্যায় সারণীতে টোটাল গ্রুপের সংখ্যা কটা? টোটাল গ্রুপের সংখ্যা হলো কিন্তু 18টা গ্রুপ আছে আধুনিক পর্যায় সারণীতে। এখান থেকে কোশ্চেন দেয়, এর মধ্যে কোন গ্রুপে নিষ্ক্রিয় গ্যাস থাকে? অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস কোন গ্রুপে রাখা হয়েছে আধুনিক পর্যায় সারণীতে? তো আধুনিক পর্যায় সারণীতে, আধুনিক পর্যায় সারণীতে নিষ্ক্রিয় গ্যাসের অবস্থান, নিষ্ক্রিয় 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 গ্যাসের অবস্থান কত নম্বর গ্রুপ? নিষ্ক্রিয় গ্যাসের অবস্থান হলো গ্রুপ এ 18 নম্বর গ্রুপে কিন্তু নিষ্ক্রিয় গ্যাস থাকে। আচ্ছা, নিষ্ক্রিয় গ্যাস কি কি? উদাহরণগুলো এখান থেকে রিলেট করো। নিষ্ক্রিয় গ্যাস হলো হিলিয়াম, আমি এখানে শুধুমাত্র সংকেত লিখছি এইচ, হিলিয়াম। আর্গন এআর, জেন ক্রিপ্টন, ক্রিপ্টন হলো কে আর, জেনন এক্স ই জেনন, রেডন আর ডি। তো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন অ্যান্ড রেডন,
এগুলো হলো নিষ্ক্রিয় গ্যাসের উদাহরণ। কোশ্চেন দেবে যে এমন একটা গ্যাস, নিষ্ক্রিয় গ্যাসের উদাহরণ দাও যেটা নিষ্ক্রিয় গ্যাসের পাশাপাশি তেজস্ক্রিয়। তো অ্যান্সার হয়ে যাবে সেটা কি, রেডন হলো নিষ্ক্রিয় এক প্রকার তেজস্ক্রিয় এবং নিষ্ক্রিয় গ্যাস, কি সেটা হয়ে যাবে রেডন। আচ্ছা, এখান থেকে কোশ্চেন দেবে আধুনিক পর্যায় সারণীতে হ্যালোজেন মৌলগুলো কি কি। আধুনিক পর্যায় সারণীতে হ্যালোজেন মৌলের উদাহরণ কি কি। তো আধুনিক পর্যায় সারণীতে হ্যালোজেন মৌল হলো, আচ্ছা হ্যালোজেন মৌলগুলো কত নম্বর গ্রুপে থাকে এটাও কোশ্চেন দিয়েছে, তো মাথায় রাখবে হ্যালোজেন মৌলগুলো থাকে গ্রুপ নাম্বার 17, 17 নম্বর গ্রুপে থাকে। হ্যালোজেন মৌলগুলো কি কি, ফ্লুরিন এফ, ক্লোরিন সিএল, ব্রোমিন বিআর, আই হলো আয়োডিন। তো এফ সিএল বিআর আই কি কি বললাম, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন অ্যান্ড আয়োডিন। এরপর হলো অ্যাস্টাটিন। আচ্ছা, এখানে লিখে দিচ্ছি অ্যাস্টাটিনের সংকেত হলো এটি। আরেকটা হলো টেনিসিনের সংকেত হলো টিএস। তো এগুলো হলো হ্যালোজেন মৌল, যেগুলো বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে যে এর মধ্যে কোনটা হ্যালোজেন মৌল নয়। এই প্রথম চারটের মধ্যেই থাকে অপশানে, এফসিএল বিআরআই এর মধ্যে তিনটে দিয়ে দেবে, আরেকটা অন্য মৌল দিয়ে দেবে। তো সেটাই আইডেন্টিফাই করতে হয় যে হ্যালোজেন মৌল কোনটা কোনটা। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন আর টেনিসিন, এ দুটো কোনোদিন এক্সামে দেয়নি, কিন্তু এফসিএল বিআরআই এইটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে যে এটা হলো হ্যালোজেন মৌল। আচ্ছা, এখান থেকে কোশ্চেন দিতে পারে, আধুনিক পর্যায় সারণীর কথা বারবার বলছি যখন, তো এখান থেকে কোশ্চেন দিতে পারে যে মডার্ন পিরিয়ডিক টেবিল অর্থাৎ আধুনিক পর্যায় সারণীর জনক কে, অর্থাৎ ফাদার অফ মডার্ন পিরিয়ডিক টেবিল, ফাদার অফ মডার্ন পিরিয়ডিক টেবিল নাম কি, দিমিত্রি মেন্ডেলিভ। দিমিত্রি নাম মনে রাখলে হবে, কিন্তু শুধুমাত্র মেন্ডেলিভ মাথায় রাখবে নামটা, মেন্ডেলিভ। দিমিত্রি মেন্ডেলিভ হলো আধুনিক পর্যায় সারণীর জনক। আচ্ছা, এখানে এই যে এক্সট্রা ফ্যাক্টগুলো লেখানো হচ্ছে এগুলো কিন্তু অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করবে, এগুলো পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে না। শুধুমাত্র প্রিন্টেড কোশ্চেন আনসার যেগুলো আছে সেগুলোই কিন্তু তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে, প্রতিটা ক্লাসেই বলা হয় কিভাবে ডাউনলোড করবে। নিচে দেখো যে টেলিগ্রাম লিঙ্কটা প্রোভাইড করা আছে @theLearningExpertSD, টেলিগ্রামে গিয়ে এই লিঙ্কটা লিখে তোমরা সার্চ করতে পারো, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করবে, তার মধ্যে টেলিগ্রামের লিঙ্কটা প্রোভাইড করাই আছে, সেটার উপর ক্লিক করলে সরাসরি টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে। এবং সেখান থেকে প্রতিটা ক্লাস বলতে এর আগে যে ক্লাস হয়ে গেছে, আজকে যে ক্লাস দেখছো বা ভবিষ্যতে যে ক্লাসগুলো চলবে, প্রতিটা ক্লাসের পিডিএফ তোমরা এই টেলিগ্রাম গ্রুপ থেকে ডাউনলোড করে নিতে পারবে। চলে আসো পরের কোশ্চেনে, জার্মান সিলভারের পরিমাণ কত। জার্মান সিলভার হলো কি এক প্রকার সংকর ধাতু। এই সংকর ধাতুতে সিলভারের পরিমাণ কত। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু ভুল করবে, 40, 50 বা 80-র মধ্যে যে কোনো একটা মেরে আসবে, অ্যান্সার হয়ে যাবে ফুল। নাম জার্মান সিলভার, এর মধ্যে কিন্তু কোনো সিলভার থাকে না, তো অ্যান্সার হয়ে যাবে 0%। 1%ও কিন্তু এর মধ্যে সিলভার থাকে না। তাহলে জার্মান সিলভারটা কোন কোন ধাতুর দ্বারা তৈরি। জার্মান সিলভার এক্ষুনি বললাম এটা হলো একটা সংকর ধাতু, তো এটা তৈরি কপার দ্বারা, তিনটে ধাতু দ্বারা তৈরি, কপার, জিঙ্ক আর একটা হলো কি নিকেল। তো কপারের পরিমাণটা সব থেকে বেশি থাকে, কপার থাকে প্রায় 60%, জিঙ্ক থাকে কত, জিঙ্ক আর নিকেল সমান সমান থাকে, জিঙ্ক থাকে 20% এবং নিকেলও থাকে কি 20%। তো কপার, জিঙ্ক এবং নিকেল দ্বারা তৈরি সংকর ধাতুটা হলো কি, সংকর ধাতু হলো জার্মান সিলভার। এর মধ্যে কিন্তু সিলভার থাকে না, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এক্সামিনার ভুল করানোর জন্য কিন্তু কোশ্চেনটা দেবে, যদি জানা না থাকে তারা কিন্তু এই 50, 40 এবং 80-র মধ্যে যে কোনো একটা মেরে আসবে এবং অ্যান্সার হয়ে যাবে ভুল। এছাড়া এখান থেকে ইম্পর্টেন্ট কিছু সেখানে সংকর ধাতু রিলেট করবো, তার মধ্যে ফার্স্ট রিলেট করো ব্রোঞ্জ। বাংলায় ব্রোঞ্জকে কি বলা হয়, কাঁসা। ব্রোঞ্জ বা কাঁসা কোন কোন ধাতুর সংকর ধাতু, তো এটা হলো কপার অর্থাৎ তামা এবং টিন। কপার অ্যান্ড এসএন, টিনের রাসায়নিক সংকেত হলো কি এসএন। তো কপার মানে কি তামা, আর এসএন মানে হলো টিন। তো টিন এবং তামার সংকর ধাতু হলো কি ব্রোঞ্জ অর্থাৎ কাঁসা। কোশ্চেন দেবে তোমাদের পিতল কোন কোন ধাতুর সংকর ধাতু। পিতল একে ইংলিশে বলা হয় কি ব্রাশ। তো ব্রাশ বা পিতল কোন কোন ধাতুর সংকর ধাতু, তো ব্রাশেও কিন্তু কপার থাকে,
কপারের সাথে থাকে কি, কপারের সাথে থাকে জিঙ্ক, Zn। তো কপার এবং জিঙ্ক এর সংকর ধাতু হলো কি, সংকর ধাতু হলো পিতল। কোশ্চেন দেবে স্টেনলেস স্টিল, স্টেনলেস স্টেনলেস স্টিল, বাংলাতে একে বলা হয় কলঙ্কহীন ইস্পাত। তো এই স্টেনলেস স্টিলে সংকর ধাতু মানে কোন কোন ধাতু দ্বারা এটা তৈরি হয়, কটা সংকর ধাতু আছে, তো এতে আছে 4টে ধাতু। কি কি আছে, লোহা Fe বা আয়রন আছে, এতে ক্রোমিয়াম Cr আছে, এতে নিকেল থাকে, আরেকটা থাকে এতে কার্বন। তো কি কি থাকে, থাকে বললাম আয়রন অর্থাৎ লোহা, Cr মানে ক্রোমিয়াম, ক্রোমিয়াম থাকে এতে কি নিকেল, এবং এতে থাকে কি, এতে থাকে কার্বন। তো আয়রন, ক্রোমিয়াম, নিকেল এবং কার্বন, এই 4টে ধাতুর সংকর ধাতু কি, সংকর ধাতু হলো স্টেনলেস স্টিল। এই 4টে সংকর ধাতু অবশ্যই মাথায় রাখবে, ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এই 4টের মধ্যে থেকে কিন্তু কোশ্চেন দেয়। চলে আসো পরের কোশ্চেন, মুগা রেশম কিসে পাওয়া যায়? মুগা রেশমটা ম্যাক্সিমাম পাওয়া যায় কিন্তু আসাম স্টেটে। তো মুগা যে সিল্ক, মুগা যে রেশম, এটা রেশম পোকা এনথেরিয়া অ্যাসমিনিসিস থেকে কিন্তু এটা উৎপন্ন হয়। এটা ম্যাক্সিমাম দেখতে পাওয়া যায় কিন্তু আসামে। এই মথগুলোর লার্ভা সোম বা শুয়ালু যে গাছগুলো আছে তাদের পাতা খায়, এবং শুধু ভারতে নয় সমগ্র বিশ্বে সোনালী রঙের রেশমের জন্য বৃহত্তম উৎপাদক এই মুগা রেশম, এবং সেটা সব থেকে বেশি পাওয়া যায় কোথায়, পুরো ওয়ার্ল্ডের মধ্যে আসাম স্টেটে। তো পুরো ওয়ার্ল্ডের মধ্যে কোথায় পাওয়া যায়, আসাম রাজ্যে কিন্তু মুগা রেশম পাওয়া যায়। তো মুগা রেশম কিসের থেকে পাওয়া যায়, পাওয়া যায় মুগা মথ থেকে। তো অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। বাকি অপশনগুলো যদি এখান থেকে রিলেট করায়, তো বোম্বেস্কি মরি, এর থেকে কি পাওয়া যায়, এর থেকে পাওয়া যায় মালবেরি সিল্ক, এর থেকে পাওয়া যায় মালবেরি সিল্ক পাওয়া যায় বোম্বেস্কি মরি থেকে। তসর মথ থেকে তসর সিল্ক পাওয়া যায়, তসর মথ থেকে পাওয়া যায় তসর সিল্ক। আর এরি মথ থেকে পাওয়া যায় এরি সিল্ক, এরি মথ থেকে পাওয়া যায় এরি সিল্ক। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করা আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা পুলিশ স্পেশাল জিকে জিএস এর ক্লাস, যার মধ্যে জেল পুলিশ, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই প্রতিটা এক্সামের জন্য কিন্তু, মানে পুলিশের প্রতিটা এক্সামের জন্য কিন্তু জিকে জিএসটা এই তোমাদের সিরিজের মধ্যে কভার করানো হবে। এছাড়া বাকি যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, প্রতিটা এক্সামের জন্য আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে, দুটো ইউটিউব চ্যানেলের নাম এক্ষুনি তোমাদের বলে দেবো, বা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সেও প্রোভাইড করা থাকবে। তো আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে প্রতিটা সাবজেক্ট সিলেবাস ওয়াইজ লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাসটা থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং তোমরা রেকর্ডেড হিসাবেও কিন্তু পরবর্তীতে তোমাদের টাইম মতো ক্লাসগুলো দেখে নিতে পারবে। আর এই প্রতিটা এক্সামের জন্য আমাদের আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, কখন কোন ক্লাস হবে তার রুটিন প্রোভাইড করা, বা ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা, বা এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের হোয়াটসঅ্যাপ ব্যাচেই প্রোভাইড করা হয়। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে কি করতে হবে, নিচে তোমাদের সামনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসপ্লে হচ্ছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে মেসেজ করে ইনফর্ম করবে। কেউ কিন্তু এই নাম্বারে ভিডিও কল করবে না বা নর্মাল কল করবে না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে। তাহলে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে অ্যাড করে নেওয়া হবে এবং সেখান থেকে প্রপার গাইডেন্স প্রোভাইড করা হবে। এছাড়া এখানে আরও একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রতিটা এক্সামের জন্য জিকে জিএস এর ক্লাস পাবে, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস পাবে, রিজনিং এর ক্লাস পাবে, অ্যান্ড ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। এর পাশাপাশি ম্যাথের ক্লাসের জন্য আমাদের নতুন চ্যানেল ওপেন করা হয়েছে, চ্যানেলের নাম হলো ম্যাথস বাই সন্তু স্যার। তো চ্যানেলটা যেহেতু নতুন চ্যানেল, সেই কারণে চ্যানেলের লিঙ্কটা আমাদের এই যে ক্লাসটা দেখছো এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেটার উপরে ক্লিক করলে তোমরা আমাদের এই ম্যাথের নতুন চ্যানেলে চলে যেতে পারবে। এবং যেহেতু নতুন চ্যানেল তাই প্রত্যেককে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব না করে রাখো, এটাকেও সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে রাখবে। এবং রেগুলার বেসিসে চ্যানেল দুটোতে কিন্তু ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লাসগুলো ফলো করতে থাকবে। চলে আসো পরের কোশ্চেন, একটি পরিফেরা ফাইলাম এর উদাহরণ কোনটা? এই 4টে অপশনের মধ্যে এর মধ্যে কোনটা
পরিফেরার উদাহরণ। তো পরিফেরার উদাহরণ হলো স্পঞ্জ, হলো পরিফেরার উদাহরণ। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এই পরিফেরা জাতীয় যে সমস্ত জীবগুলো আছে এদের বেশিরভাগ কিন্তু দেখতে পাওয়া যায় সমুদ্রের জলে, কিন্তু কিছু প্রাণী মিষ্টি জলেও কিন্তু দেখতে পাওয়া যায়। চলে আসো পরের কোশ্চেন, অন্তঃপরজীবী কি? উকুন, এঁটুলি, টিকটিকি না গোলকৃমি? এর মধ্যে কোনটা অন্তঃপরজীবী? আচ্ছা, দুটো শব্দ আছে, একটা কোশ্চেনেই আছে অন্তঃপরজীবী, অন্তঃপরজীবী, আরেকটা আছে কি বহিঃপরজীবী, বহিঃপরজীবী। অন্তঃপরজীবীকে ইংলিশে বলা হয় এন্ডো প্যারাসাইটস, এন্ডোপ্যারাসাইটস। আর বহিঃপরজীবীকে ইংলিশে বলা হয় একটোপ্যারাসাইট। ইংলিশ টার্মগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তোমরা যদি সেন্ট্রালের এক্সাম দাও সেখানে কিন্তু ইংলিশ টার্মগুলোই কিন্তু তোমাদের কাজে লাগবে। তো একটোপ্যারাসাইট কে বলা হয় কি, বহিঃপরজীবীকে বলা হয় একটোপ্যারাসাইট, আর অন্তঃপরজীবীকে বলা হয় কি এন্ডোপ্যারাসাইট। তো অন্তঃপরজীবী কি? এটা এমন প্রকার পরজীবী যা হজমের পথে, মানে মানুষের হজমের পথে বা জীবদের হজমের পথে, হজমের পথ অর্থাৎ ডাইজেস্টিভ যে ট্র্যাক আছে আমাদের, ডাইজেস্টিভ ট্র্যাক, হজমের পথে, বা এটা আমাদের দেহগহ্বর ডাইজেস্টিভ ট্র্যাক, বা আমাদের বিভিন্ন অর্গান, বিভিন্ন অঙ্গে, বা আমাদের ব্লাড অর্থাৎ রক্তে, বা আমাদের যে কোনো টিস্যুতে কিন্তু এটা থাকতে পারে। সরি, এটা হবে অন্তঃপরজীবী, অন্তঃপরজীবী। বহিঃপরজীবী একটো, এটা হলো এন্ডো। তো এন্ডোপ্যারাসাইট অর্থাৎ অন্তঃপরজীবী কি বললাম? অন্তঃপরজীবী হলো এমন প্রকার পরজীবী যা আমাদের হজমের পথে বা দেহগহ্বর বিভিন্ন অঙ্গ, রক্ত বা আমাদের যে টিস্যুগুলো আছে এর মধ্যে বাস করে, তাকে বলা হয় কি অন্তঃপরজীবী। এর উদাহরণ কি? অন্তঃপরজীবীর উদাহরণ হলো গোলকৃমি। গোলকৃমি হলো অন্তঃপরজীবীর উদাহরণ। তো অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার হবে। আরেকটা উদাহরণ এখান থেকে রিলেট করো, প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়াম। আর বহিঃপরজীবী কি? বহিঃপরজীবী ওই একই, দেহের বাইরে যে পরজীবীগুলো অবস্থান করে তাকে বলা হয় কি বহিঃপরজীবী। যেমন এক্সাম্পল হিসেবে নোট করো উকুন। উকুন হলো বহিঃপরজীবীর উদাহরণ। চলে আসো পরবর্তী কোশ্চেনে, স্বল্পমাত্রিক মৌলিক উপাদান কোনটি বা কোনগুলো? জিঙ্ক, বোরন, অপশন এ এন্ড অপশন বি উভয়ই না এর মধ্যে কোনোটি নয়? তো স্বল্পমাত্রিক মৌলিক উপাদান জিঙ্ক হলো স্বল্পমাত্রিক, বোরন হলো কিন্তু স্বল্পমাত্রিক মৌলিক উপাদানের উদাহরণ। তো এখানে অপশন এ আর বি উভয়ই হবে, অর্থাৎ অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো যে সকল উপাদান উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধিতে, খাদ্য তৈরিতে দরকার হয় তাদেরকেই কিন্তু স্বল্পমাত্রিক উপাদান বলা হয়। চলে আসো পরের কোশ্চেন, জুরাসিক পার্ক যে গ্রন্থটা, এই গ্রন্থের লেখক কে? তো জাস্ট অনলাইনার ফরম্যাটেই মাথায় রাখবে, কোশ্চেন দেবে তোমাদের যে জুরাসিক পার্ক গ্রন্থের লেখক কে? অ্যান্সার হবে মাইকেল ক্রিকটন হলো জুরাসিক পার্ক গ্রন্থের লেখক। অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেনে, ইন্টারপোল নাম হয়তো শুনে থাকবে। ইন্টারপোলের সদর দপ্তর, বা তোমরা মুভিতে তোমরা ইন্টারপোলের নাম হয়তো শুনে থাকবে। তো এই ইন্টারপোলের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, সদর দপ্তর কোথায় অবস্থিত? তো ইন্টারপোলের যে হেডকোয়ার্টার, যে সদর দপ্তর, সেটা কিন্তু অবস্থিত ফ্রান্সে। ফ্রান্সের কোথায় অবস্থিত? ফ্রান্সের লিওনে ইন্টারপোলের হেডকোয়ার্টার অবস্থিত। আচ্ছা, ইন্টারপোল থেকে কিছু ফ্যাক্ট এখানে রিলেট করো, এখান থেকে কোশ্চেন দেবে যে ইন্টারপোলের ইস্টাবলিশ কবে হয়েছিল? তো ইন্টারপোলের ইস্টাবলিশ হয়েছিল 7 সেপ্টেম্বর। ডেট না মনে রাখলেও হবে, কিন্তু সালটা অবশ্যই মনে রাখবে। 1923 সালে 7 সেপ্টেম্বরে ইন্টারপোলের কিন্তু ইস্টাবলিশ হয়। যদি কোশ্চেন দেয় যে পৃথিবীর সবথেকে বড়
আন্তর্জাতিক পুলিশ অর্গানাইজেশনের নাম কি? তো অ্যান্সার হয়ে যাবে ইন্টারপোল। তো ইন্টারপোল কি? ইন্টারপোল হলো ওয়ার্ল্ড লার্জেস্ট ওয়ার্ল্ড ওয়ার্ল্ডস লার্জেস্ট ওয়ার্ল্ড লার্জেস্ট ইন্টারন্যাশনাল পুলিশ অর্গানাইজেশন। ইন্টারন্যাশনাল পুলিশ অর্গানাইজেশন। এদের কাজ কি? বিশ্বের সমস্ত দেশের মধ্যে শান্তিটাকে বজায় রাখা। অর্গানাইজেশন। কোশ্চেন দেবে এখান থেকে ইন্টারপোল থেকে, যে ইন্টারপোলের হেডকোয়ার্টার কোশ্চেনেই ছিল লিওন, ফ্রান্সে অবস্থিত। আরেকটা কোশ্চেন দেবে যে ইন্টারপোলের বর্তমান প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত আছেন? তো এনার নাম হলো আহমেদ নাসের আল রাইসি। আহমেদ নাসের আল রাইসি। আহমেদ নাসের আল রাইসি। চলে আসো পরের কোশ্চেনে। মাইক্রোসফট ওয়ার্ড হলো একটা অপারেটিং সিস্টেম, প্রক্রিয়াকরণ ডিভাইস, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, না একটা ইনপুট ডিভাইস? তো মাইক্রোসফট ওয়ার্ড এক প্রকার কিন্তু সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। মাইক্রোসফটের প্রসঙ্গ যেহেতু এসে, তোমাদের রিসেন্টলি যে এক্সামটা হলো ফুড এসআই এক্সাম, সেখানে কিন্তু মাইক্রোসফট থেকে কোশ্চেন দিয়েছিল। মাইক্রোসফটের ফাউন্ডার কে? কোশ্চেনটা কিন্তু দিয়েছিল ফার্স্ট কি সেকেন্ড শিফটের কোশ্চেনে ছিল। তো এখান থেকে মাইক্রোসফটের ওপর থেকে কিছু ফ্যাক্ট রিলেট করো। মাইক্রোসফট, আচ্ছা আবারও বলছি, যে ফ্যাক্টগুলো লেখানো হচ্ছে এগুলো কিন্তু অবশ্যই নোট ডাউন করবে। এখানে প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু কোশ্চেন দিয়েছে। মাইক্রোসফটের ইস্টাবলিশ কবে হয়? সালটা মনে রাখবে, 1975 সালে মাইক্রোসফটের ইস্টাবলিশ হয়েছিল। কোশ্চেন দেবে মাইক্রোসফটের ফাউন্ডারকে, যেটা কোশ্চেন দিয়েছিল তোমাদের ফুড এসআই এক্সামে। তো দুজন ছিলেন ফাউন্ডার, একজন হলেন বিল গেটস অ্যান্ড আরেকজন হলেন পল অ্যালান। দুজনে মিলে মাইক্রোসফটের কোম্পানির কিন্তু ফাউন্ডেশন করেছিলেন, অর্থাৎ তারা কিন্তু উদ্বোধন স্থাপনা করেছিলেন। মাইক্রোসফটের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো মাইক্রোসফটের হেডকোয়ার্টার আমেরিকার কোথায় অবস্থিত? আমেরিকার ওয়াশিংটন ডিসিতে। আমেরিকার ওয়াশিংটন ডিসিতে মাইক্রোসফটের হেডকোয়ার্টার অবস্থিত। কোশ্চেন দেবে মাইক্রোসফটের বর্তমান চেয়ারম্যান এবং সিইও পদে কে নিযুক্ত আছেন? তো চেয়ারম্যান এবং সিইও পদে একটাই ব্যক্তি নিযুক্ত আছেন, এবং ইনি কিন্তু ভারতীয় বংশোদ্ভূত, সেই কারণে কোশ্চেন দেবে। তো তার নাম কি? সত্য নাডেলা। আচ্ছা, এর থেকে আরো দুটো কোশ্চেন এখান থেকে রিলেট করো। অপারেটিং সিস্টেমের উদাহরণ এখান থেকে রিলেট করো, কারণ বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে যে এমএস ডস কিসের উদাহরণ? তো এমএস ডস হবে অপারেটিং সিস্টেমের উদাহরণ। তো অপারেটিং সিস্টেম কি কি? ফার্স্ট হলো উইন্ডোজ, যেটা বহুল প্রচলিত, ম্যাক্সিমাম পাবলিক কিন্তু এই উইন্ডোজটাই ব্যবহার করে। উইন্ডোজ 10 হোক বা উইন্ডোজ 7 হোক বা উইন্ডোজ 11 হোক, এটা এক প্রকার কিন্তু অপারেটিং সিস্টেম। এমএস ডস সম্ভবত এর আগের ক্লাসের মধ্যে একটা ক্লাসে পড়িয়েছি। এমএস ডসও হলো অপারেটিং সিস্টেম। নেক্সট রিলেট করো লিনাক্সও কিন্তু এক প্রকার অপারেটিং সিস্টেম। তারপর আমরা যে ফোন ব্যবহার করি, ম্যাক্সিমাম লোক কি ব্যবহার করি? অ্যান্ড্রয়েড সেট। এই যে অ্যান্ড্রয়েডটাও কিন্তু এক প্রকার অপারেটিং সিস্টেম। এছাড়া অ্যাপেলের যে অপারেটিং সিস্টেম সেটা কিন্তু অ্যান্ড্রয়েড না, তাকে কি বলা হয়? আইওএস। তো আইওএসও হলো এক প্রকার অপারেটিং সিস্টেমের উদাহরণ। এখান থেকে রিলেট করো ইনপুট ডিভাইসের উদাহরণ কি কি? তো ইনপুট ডিভাইসের অর্থ হলো আমরা কম্পিউটারে যে সমস্ত তথ্য আমরা টাইপ করে হোক বা কম্পিউটারের মধ্যে যেগুলো আমরা প্রদান করি, বা যে তথ্যগুলো আমরা কম্পিউটারের সিপিইউতে পাঠাই, সেই পাঠানোর জন্য যে যে জিনিসগুলো আমরা ইউজ করি, যেমন তার মধ্যে ফার্স্ট হলো কি? কিবোর্ড হলো ইনপুট ডিভাইসের উদাহরণ। কিবোর্ডের পাশাপাশি মাউস, এটাও হলো
ইনপুট ডিভাইসের উদাহরণ স্ক্যানার, স্ক্যানারও হলো ইনপুট ডিভাইসের উদাহরণ। ক্যামেরা, ক্যামেরা হলো ইনপুট ডিভাইসের উদাহরণ। মাইক্রোফোন, মাইক্রোফোন এটাও হলো ইনপুট ডিভাইসের উদাহরণ। এখান থেকে রিলেট করো আউটপুট ডিভাইস, আউটপুট ডিভাইস কি? তো আউটপুট ডিভাইসের মধ্যে মনিটর, মনিটর হলো আউটপুট ডিভাইসের উদাহরণ। অর্থাৎ ধরো যে তুমি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করছো বা মাইক্রোসফট এক্সেলে কাজ করছো, তুমি কিছু একটা টাইপ করলে সেটা কি টাইপ করেছো, ABCD বা কোনো একটা ওয়ার্ড কি টাইপ করেছো, সেটার আউটপুট তুমি দেখতে পাচ্ছ কিসে? দেখতে পাচ্ছ মনিটর। তো মনিটর কি? আউটপুট ডিভাইসের উদাহরণ। একইভাবে প্রিন্টার, প্রিন্টার, প্রিন্টার হলো আউটপুট ডিভাইসের উদাহরণ। তারপর স্পিকার, স্পিকার হলো আউটপুট ডিভাইসের উদাহরণ। প্রজেক্টর, প্রজেক্টরও হলো কিন্তু আউটপুট ডিভাইসের উদাহরণ। চলে আসো পরের কোশ্চেনে। পুতুল নাচের ইতিকথা গ্রন্থটা লেখক কে? অলরেডি পড়ানো হয়ে গেছে। তো পুতুল নাচের ইতিকথা এই গ্রন্থটা হলো মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গ্রন্থ। তো অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, এখান থেকে আরো কিছু এনাদের লেখা বই রিলেট করে নাও। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা অন্যান্য যে ফেমাস বই যেগুলো এক্সামে বহুবার দিয়েছে তার মধ্যে হলো পদ্মা নদীর মাঝি, পদ্মা নদীর মাঝি কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়ের। প্রাগ ঐতিহাসিক, প্রাগ ঐতিহাসিক বইটা এটাও কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। চতুষ্কোণ, চতুষ্কোণ মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গ্রন্থ। আরেকটার রিলেট করো মানিক বন্দ্যোপাধ্যায় থেকে, দিবারাত্রির কাব্য, দিবারাত্রির কাব্য, দিবারাত্রির কাব্য এই বইটাও লেখা কার? মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় থেকে রিলেট করো। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা অনেক ফেমাস বই আছে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো হলো সেটা হলো হাঁসুলি বাঁকের উপকথা। বহুবার এক্সামে দিয়েছে হাঁসুলি বাঁকের উপকথা, হাঁসুলি বাঁকের উপকথা কার লেখা? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। গণদেবতা, গণদেবতা কার লেখা? এটাও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। আরেকটা রিলেট করো আরোগ্য নিকেতন, আরোগ্য নিকেতন, আরোগ্য নিকেতন এটাও কার লেখা? এটাও কিন্তু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় থেকে রিলেট করো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সব থেকে ফেমাস বই যেটা বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে সেটা হলো পথের পাঁচালী, পথের পাঁচালী কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তারপর সব থেকে ফেমাস যে বইটা বহুবার এক্সামে দিয়েছে সেটা হলো চাঁদের পাহাড়, চাঁদের পাহাড়ও কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বই। এছাড়া ইছামতি, ইছামতি, আরণ্যক, আরণ্যক এটাও কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। এছাড়া দেবযান, দেবযান, আদর্শ হিন্দু হোটেল, আদর্শ হিন্দু হোটেল, অশনি সংকেত, অশনি সংকেত। আরেকটা রিলেট করো অপরাজিত, অপরাজিত। এগুলো প্রত্যেকটা বই কিন্তু ইম্পর্টেন্ট, কোনো না কোনো এক্সামে বইগুলো দিয়েছে, তো এগুলো কিন্তু মাথায় রাখবে। চলে আসো পরের কোশ্চেন। বন্দনা কাটারিয়া কোন খেলার সাথে যুক্ত? কবাডি, বক্সিং, হকি না তীরন্দাজি? তো বন্দনা কাটারিয়া একজন হলেন হকি প্লেয়ার। অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে আসো। এক দিবসীয় আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম দ্বিশত রান কে করেছেন? তো আন্তর্জাতিক এক দিবসীয় আন্তর্জাতিক ক্রিকেট ইংলিশে বলা হয় ODI, ওয়ান ডে ইন্টারন্যাশনাল। এই ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে দ্রুততম দ্বিশত রান অর্থাৎ 200 রান করেছেন কে? 200 দ্রুততম করেছেন ঈশান কিষান। অপশন ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। ইনি 200 রান কত বলে করেছিলেন? ইনি 126 বলে কিন্তু 200 রান করেছিলেন, 200 রান করেছিলেন ঈশান কিষান। এখনো পর্যন্ত
বিশ্বের মধ্যে ঈশান কিষানের যে রানটা এটা কিন্তু রেকর্ডে আছে, এনার রেকর্ড কিন্তু এখনো ব্রেক করতে পারেনি কেউ। এবার এখান থেকে আরো কিছু ফ্যাক্ট রিলেট করাবো এই 200 রানের উপর থেকে। কোশ্চেন দেবে যে ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, অর্থাৎ এই একদিবসীয় আন্তর্জাতিক ক্রিকেটে আছে, এখানে লিখেই দিচ্ছি, ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে সর্বপ্রথম 200 রান কে করে? সর্বপ্রথম, তখন কিন্তু অ্যান্সার চেঞ্জ হয়ে যাবে। সর্বপ্রথম 200 রান কে করে? তো 200 রান করে সচিন টেন্ডুলকার, সর্বপ্রথম করেছিল সচিন সচিন টেন্ডুলকার। সচিন টেন্ডুলকার সর্বপ্রথম ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে 200 রান করেছিলেন। কোশ্চেন দেবে এখান থেকে ওডিআই ক্রিকেটে, অর্থাৎ ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে সব থেকে বেশি বার বা সর্বাধিকবার, সর্বাধিকবার, সর্বাধিকবার 200 রান, 200 রান করেন কে? তো ওডিআই ক্রিকেটে সর্বাধিকবার 200 রান করেছেন কে? রান করেছেন রোহিত শর্মা। রোহিত শর্মা কতবার তিনি 200-র ওপরে রান করেছিলেন? 200 বা 200-র ওপরে। তো তিনি 3বার কিন্তু 200 রান করেছেন এই ওডিআই ক্রিকেটে, এবং এটা কিন্তু এখনো পর্যন্ত রেকর্ডে আছে। তো এখানে ক্রিকেটের প্রসঙ্গ যেহেতু এসছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ড আর ভারতের ক্রিকেট বোর্ডের ওপর থেকে কিছু ফ্যাক্ট এখানে রিলেট করাবো। তো প্রথমে রিলেট করো আইসিসি। এখন আইসিসি টি20 মেন্স ওয়ার্ল্ড কাপ চলছে, তো সেটাও আমি পরে বলছি যে সেটা হোস্ট কান্ট্রি কোথায়, কোশ্চেন দিতে পারে। তো আইসিসির ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, ক্রিকেট কাউন্সিল। এই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের ইস্টাবলিশ কবে হয়েছিল? সালটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। ইস্টাবলিশ হয় 1909 সালে। যখন ইস্টাবলিশ হয়েছিল এর হেডকোয়ার্টার কোথায় ছিল? হেডকোয়ার্টার ছিল লন্ডনে, কিন্তু এর হেডকোয়ার্টার ছিল। কিন্তু পরবর্তীতে এর হেডকোয়ার্টার চেঞ্জ হয়, অর্থাৎ বর্তমানে এখন হেডকোয়ার্টার কোথায় আইসিসি এর? তো বর্তমান হেডকোয়ার্টার হলো দুবাই। দুবাইতে আইসিসি এর হেডকোয়ার্টার অবস্থিত। ইউএই এর দুবাইতে, ইউএই এর দুবাইতে কিন্তু আইসিসির হেডকোয়ার্টার। তো এই হেডকোয়ার্টারটা ট্রান্সফার হয় কত সালে? ট্রান্সফার হয় হেডকোয়ার্টারটা 2005 সালে। 2005 সালে কিন্তু হেডকোয়ার্টার চেঞ্জ হয়ে যায় কি? হয়ে যায় ইউএই এর দুবাইতে। তো বর্তমানে হেডকোয়ার্টার কোথায় যদি কোশ্চেন দেয়, তো অ্যান্সার হবে দুবাই। আর যদি কোশ্চেন দেয় যখন আইসিসির এই যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের ইস্টাবলিশ হয়েছিল তখন হেডকোয়ার্টার কোথায় ছিল? তখন হেডকোয়ার্টার ছিল লন্ডনে। কোশ্চেন দেবে এখান থেকে আইসিসি এর বর্তমান চেয়ারম্যান পদে কে নিযুক্ত আছেন? তো বর্তমান চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন গ্রেগ বার্কলে। গ্রেগ বার্কলে। আচ্ছা, এটা হয়ে গেল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের ওপর থেকে। এবার চলে আসো ভারতের যে ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট বোর্ডকে কি বলা হয়? বলা হয় বিসিসিআই। বিসিসিআই এর ফুল ফর্ম এক্সামে কোশ্চেন দিয়েছিল, তো বিসিসিআই এর ফুল ফর্মটা মাথায় রাখবে। বোর্ড অফ কন্ট্রোল ফর, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট, ক্রিকেট ইন ইন্ডিয়া, বিসিসিআই এর ফুল ফর্ম। কোশ্চেন দেবে বিসিসিআই এর এস্টাবলিশ কবে হয়েছিল? তো বিসিসিআই এর এস্টাবলিশ হয় 1928 সালে। বিসিসিআই এর এস্টাবলিশ হয়। বিসিসিআই এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? বিসিসিআই এর হেডকোয়ার্টার ওয়াংখেড়ে স্টেডিয়াম। ওয়াংখেড়ে স্টেডিয়াম কোথায়? মুম্বাই। তো মুম্বাই মহারাষ্ট্রে বিসিসিআই এর হেডকোয়ার্টার অবস্থিত। মুম্বাই মহারাষ্ট্র, মুম্বাই মহারাষ্ট্রে বিসিসিআই এর ওয়াংখেড়ে স্টেডিয়ামেই কিন্তু বিসিসিআই এর হেডকোয়ার্টার অবস্থিত। কোশ্চেন দেবে বিসিসিআই এর বর্তমান প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত আছেন? তো বর্তমান প্রেসিডেন্ট পদে নিযুক্ত আছেন সৌরভ গাঙ্গুলির পরে তিনি নিযুক্ত হয়েছিলেন, তো তার নাম হলো রজার ভিনি। রজার ভিনি। আইপিএল এর যে লাস্ট ফাইনাল খেলা হয়েছিল সেই ফাইনাল সেরেমনিতেও কিন্তু এনাকে দেখা গিয়েছিল, রজার ভিনিকে। এখান থেকে কোশ্চেন দেবে যে বিসিসিআই এর বর্তমান সেক্রেটারি পদে, সেক্রেটারি পদটা কোশ্চেন দিত না, কিন্তু দেবে এই কারণে যিনি সেক্রেটারি পদে নিযুক্ত আছেন তিনি হলেন অমিত শাহের ছেলে। তো এনার নাম কি? এনার নাম হলো জয় শাহ। তো জয় শাহ বর্তমান বিসিসিআই এর সেক্রেটারি পদে নিযুক্ত আছেন।
কোশ্চেন দেবে বিসিসিআই থেকে কোচ সম্বন্ধে, মেন্স টিমের যে কোচ কে আছে, আরেকটা কোশ্চেন দেবে ফিমেল টিমের কোচ কে আছে, মেন্স টিমের কোচ, আরেকটা কোশ্চেন দেবে ওমেন্স টিমের কোচ, ওমেন টিমের কোচ পদে কে নিযুক্ত আছেন। তো মেন্স টিমের কোচ আছেন এখন বর্তমানে রাহুল দ্রাবিড়, রাহুল দ্রাবিড়, কিন্তু পরবর্তীতে এটা চেঞ্জ হয়ে সম্ভবত গৌতম গম্ভীরকে করা হতে পারে, এমনটাই কিন্তু কথা চলছে। তো রাহুল দ্রাবিড় বর্তমানে ছেলেদের যে ক্রিকেট টিম তার বর্তমান কোচ পদে নিযুক্ত আছেন, আর মহিলা ক্রিকেট টিমে কোচ হিসেবে নিযুক্ত আছেন, তার নাম কি আমল মজুমদার, আমল মজুমদার। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন যেটা দেবে সেটা হলো এই এখন যে ক্রিকেট বিশ্বকাপ চলছে 2024 আইসিসি আইসিসি মেন্স আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, এই আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপের হোস্ট কান্ট্রিকে কোথায় আয়োজন করা হয়েছে? তো প্রত্যেকেই জানো আমেরিকা, এবং আমেরিকার পাশাপাশি আরেকটা দেশ সেটা হলো ওয়েস্ট ইন্ডিজ। তো আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ মিলিয়ে কিন্তু 2024 মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপের আইসিসি মেন্স ক্রিকেট টি-20 ওয়ার্ল্ড কাপ, একটুখানি কারেকশন করে নেবে, মেন্স ক্রিকেট টি-20 ওয়ার্ল্ড কাপের কিন্তু আয়োজন করেছে। এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাদের এক্সামে দেবে সেটা হলো থিম সং কি ছিল বা কি আছে, থিম সং কি? থিম সং এর উপর থেকে কোশ্চেন দিয়েছিল, যেটা ভারতে যে ওডিআই বিশ্বকাপ হয়েছিল 50 ওভারে, তো তার যে থিম সং সেটার উপরে কিন্তু তোমাদের কোন একটা এক্সামে কোশ্চেন দিয়েছিল, এক্সামের নামটা মনে আসছে না, কিন্তু সেখানে কোশ্চেন ছিল, তো সেই কারণে এইটাও কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। তো থিম সং কি এই টি-20 ওয়ার্ল্ড কাপের? তো থিম সং হলো আউট অফ দিস ওয়ার্ল্ড, আউট অফ দিস ওয়ার্ল্ড। আর ইন্ডিয়ার তরফ থেকে আরেকটা থিম সং তৈরি করা হয়েছে, জিতে গানা জিতে গা, এরকম গানটা কি খেয়াল আসছে না, তো সেটাও কিন্তু অপশনে থাকবে। তো কেয়ারফুলি অ্যান্সার মার্কিং করবে। থিম সং কি? অ্যাকচুয়াল থিম সং হলো আউট অফ দিস ওয়ার্ল্ড। এটা গেয়েছেন কে? এটাও কিন্তু তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। তো এটা গেয়েছেন, এনার নাম হলো সিন পল, এনার নাম হলো সিন পল। চলে আসো পরের কোশ্চেনে, আন্টার্কটিকায় কোন ভারতীয় ব্যাংকের শাখা রয়েছে? তো আন্টার্কটিকায় ভারতীয় ব্যাংকের শাখা বলতে এলাহাবাদ ব্যাংকের শাখা রয়েছে, 2020 সালে কিন্তু শাখা ওপেন করা হয়েছিল আন্টার্কটিকায়। তো অ্যান্সার হয়ে যাবে অপশন সি, এলাহাবাদ ব্যাংক। বর্তমানে এই এলাহাবাদ ব্যাংক কিন্তু মার্জ হয়ে গেছে, এখন আর এলাহাবাদ ব্যাংক নেই। কোন ব্যাংকের সাথে এটা মার্জ হয়েছে? তো এটা মার্জ হয়েছে, এটা মার্জ হয়েছে কোন ব্যাংকের সাথে? মার্জ হয়েছে ইন্ডিয়ান ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংকের সাথে, ইন্ডিয়ান ব্যাংকের সাথে কিন্তু এলাহাবাদ ব্যাংক মার্জ হয়ে গেছে। আচ্ছা, এখানে ব্যাংকিং প্রসঙ্গ, ব্যাংকিং রিলেটেড কোশ্চেন যেহেতু এসে, এখান থেকে তোমাদের আরেকটা কোশ্চেন রিলেট করাবো। কোশ্চেন দেবে যে ভারতের সর্বপ্রথম ভাসমান এটিএম বানিয়েছে কোন ব্যাংক এবং কোথায় বানিয়েছে? অর্থাৎ ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিয়াস ফার্স্ট ফ্লোটিং এটিএম, ইন্ডিয়াস ফার্স্ট ফ্লোটিং এটিএম। আচ্ছা, আমি কিন্তু বাংলা মানে বলে দিচ্ছি, যাদের ইংরাজিতে অসুবিধা, বাংলা যেটা মুখে বলে দিচ্ছি সেইভাবেই কিন্তু নোট ডাউন করবে। ভারতের সর্বপ্রথম ভাসমান এটিএম কোন ব্যাংক করেছে? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এসবিআই। কোথায় করেছে যদি কোশ্চেন দেয়, তো অ্যান্সার হয়ে যাবে এটা করেছে শ্রীনগর, জম্মু কাশ্মীরের শ্রীনগরে। শ্রীনগরের কোথায় করেছে? ভাসমান মানে কোনো না কোনো জলাশয়ে নিশ্চয়ই করেছে, তো কোথায় করেছে? এটা করেছে ডাল লেক, ডাল লেকে করেছে। তো শ্রীনগরে, জম্মু কাশ্মীরের শ্রীনগরে ডাল লেকের ওপরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু ভারতের সর্বপ্রথম ফ্লোটিং এটিএম এস্টাবলিশ করেছে। আচ্ছা, স্টেট ব্যাংকের থেকে কিছু ফ্যাক্ট রিলেট করাবো। স্টেট ব্যাংক কিভাবে তৈরি হলো এটাও কিন্তু বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে তোমাদের। লাস্ট যে কেপিএসআই বা কেপি কনস্টেবল, এই দুটো এক্সামের মধ্যে কোনো একটা এক্সামে কোশ্চেন দিয়েছিল যে স্টেট ব্যাংকের প্রিভিয়াস নাম কি ছিল। তো স্টেট ব্যাংকটা কিভাবে তৈরি হয়েছে সেটা আগে ফার্স্ট এখান থেকে দেখে নাও। ফার্স্টে 3টে ব্যাংক ছিল, 3টে ব্যাংক কি কি? একটা হলো ব্যাংক অফ বোম্বে, ব্যাংক অফ বোম্বে,
ব্যাংক অফ মাদ্রাস, ব্যাংক অফ বোম্বে, ব্যাংক অফ মাদ্রাস, আর একটা ব্যাংক হলো ব্যাংক অফ ক্যালকাটা। তো এই তিনটে ব্যাংক মার্জ হয়, মার্চ হয় কত সালে? 1921 সালে মার্চ হয়। মার্চ হয়ে এই তিনটে ব্যাংকের নাম কি হয়? ইম্পেরিয়াল ব্যাংক, ইম্পেরিয়াল ব্যাংক হয়। এই ইম্পেরিয়াল ব্যাংক, এই ইম্পেরিয়াল ব্যাংক 1 জুলাই, এক্সাক্ট ডেট মাথায় রাখবে কারণ কোশ্চেন দেবে যে স্টেট ব্যাংকের ইস্টাবলিশ কবে হয়েছিল। তো 1 জুলাই 1955 সালে এসে এই ইম্পেরিয়াল ব্যাংকটা কি হয়? হয় রাষ্ট্রীয়করণ, অর্থাৎ ন্যাশনালাইজ হয়। তো রাষ্ট্রীয়করণ যখন হয় তখন এই ইম্পেরিয়াল ব্যাংকের নাম চেঞ্জ হয়ে যায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তাই যদি কোশ্চেন দেয় যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ইস্টাবলিশ কবে হয়েছিল, তো ইস্টাবলিশ হয়েছিল 1 জুলাই 1955 সালে কিন্তু স্টেট ব্যাংকের ইস্টাবলিশ হয়েছিল। কোশ্চেন দেবে স্টেট ব্যাংক থেকে, আরো দুটো কোশ্চেন এখান থেকে রিলেট করো। কোশ্চেন দেবে স্টেট ব্যাংকের বর্তমানে হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? হেডকোয়ার্টার অবস্থিত মহারাষ্ট্রের মুম্বাইতে স্টেট ব্যাংকের হেডকোয়ার্টার অবস্থিত। কোশ্চেন দেবে স্টেট ব্যাংকের বর্তমান চেয়ারম্যান পদে কে নিযুক্ত আছেন? তো বর্তমানে চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন দীনেশ কুমার খাড়া, দীনেশ কুমার খাড়া, দীনেশ কুমার খাড়া বর্তমানে স্টেট ব্যাংকের তিনি চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন। চলে আসো পরের কোশ্চেন, চিন্নাস্বামী স্টেডিয়াম কোথায় অবস্থিত? ম্যাক্সিমাম ক্যান্ডিডেট মারবে কি? মারবে এটা চেন্নাই, চিন্নাস্বামী চেন্নাই, না জানা থাকলে মারবে। তো অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে চিন্নাস্বামী স্টেডিয়াম অবস্থিত ব্যাঙ্গালোরে, কর্ণাটকের ব্যাঙ্গালোরে অবস্থিত চিন্নাস্বামী স্টেডিয়াম। মুম্বাইতে কি স্টেডিয়াম? এক্ষুনি বললাম ওয়াংখেড়ে, ওয়াংখেড়ে যেখানে বিসিসিআই এর হেডকোয়ার্টার অবস্থিত, ওয়াংখেড়ে স্টেডিয়াম। আর চেন্নাইতে অবস্থিত স্টেডিয়ামটা কি? চিদাম্বরম স্টেডিয়াম, চিদাম্বরম, চিদাম্বরম স্টেডিয়াম, চিদাম্বরম স্টেডিয়াম অবস্থিত কোথায়? চেন্নাইতে। চলে আসো পরবর্তী কোশ্চেন। আচ্ছা, এখান থেকে যদি কোশ্চেন দেয় বিশ্বের সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়াম, বিশ্বের বিশ্বের সব থেকে বড়, সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম কোনটা? তো বিশ্বের সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়াম হলো কি? সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়াম হলো নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম, নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম। তো ওই নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম কেন বড়? কারণ এর সিট ক্যাপাসিটি কিন্তু অনেকটাই বেশি, সিট ক্যাপাসিটি 1 লাখের বেশি, 1 লক্ষের বেশি কিন্তু এর সিট ক্যাপাসিটি। এবং এটা কোথায় অবস্থিত এই নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম? আহমেদাবাদে অবস্থিত, আহমেদাবাদ, আহমেদাবাদ কোথায়? গুজরাটে। তো গুজরাটের আহমেদাবাদে অবস্থিত এই নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম। এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে, এই নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামের আগের নাম কি ছিল? প্রিভিয়াস নেম কি ছিল? প্রিভিয়াস নেম ছিল মটেরা ক্রিকেট স্টেডিয়াম। তো মাথায় রাখবে এই কোশ্চেনগুলো এখান থেকে। চলে আসো আরেকটা কোশ্চেন এখান থেকে দেবে, মুখেই বলে দিচ্ছি যে বিশ্বের তৃতীয় বৃহত্তম আর ভারতের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম কোথায় তৈরি হতে চলেছে? রাজস্থানের জয়পুরে তৈরি হতে চলেছে এবং তার সিট ক্যাপাসিটি 75,000-এর মতো কিন্তু তার সিট ক্যাপাসিটি। চলে আসো পরবর্তী কোশ্চেনে, অলিম্পিক গেমসে অ্যাথলেটিক্সে প্রথম মেয়েরা যোগদান করে কত সালে? তো অলিম্পিক গেমসে অ্যাথলেটিক্সে প্রথম মেয়েরা যোগদান করে কবে? যোগদান করে 1900 সালে কিন্তু যোগদান করে। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, অলিম্পিক থেকে অনেক কোশ্চেন আছে, সেগুলো কিন্তু প্রত্যেকটাই আজকে এখানে রিলেট করবো, আরও একবার এখান থেকে কিন্তু রিভাইজ হয়ে যাবে। ফার্স্টে এখান থেকে রিলেট করো যে সর্বপ্রথম অলিম্পিক গেম হয় কবে? সর্বপ্রথম অলিম্পিক গেমস, সর্বপ্রথম অলিম্পিক গেমসের আয়োজন কোথায় হয়? তো সর্বপ্রথম অলিম্পিক গেমসের আয়োজন হয় কোথায়? আয়োজন হয় এথেন্স শহর। এথেন্স কোথায়? গ্রিস। গ্রিসের এথেন্স শহরে সর্বপ্রথম অলিম্পিক গেমসের আয়োজন হয়। এবং প্রথম অলিম্পিক গেমস কবে হয়েছিল? 1896 সালে কিন্তু প্রথম অলিম্পিক গেমসের আয়োজন হয়েছিল গ্রিসের এথেন্স শহরে। এবং এই যে অলিম্পিক গেমসটা ছিল এটা কি? এটা হলো গ্রীষ্মকালীন, অর্থাৎ সামার অলিম্পিক ছিল।
তো নেক্সট কোশ্চেন এখান থেকে দেবে যে সর্বপ্রথম উইন্টার অলিম্পিক, সর্বপ্রথম শীতকালীন অলিম্পিক, সর্বপ্রথম উইন্টার অলিম্পিকের উইন্টার অলিম্পিক গেমসের আয়োজন কবে হয়েছিল এবং কোথায় হয়েছিল? তো সর্বপ্রথম উইন্টার অলিম্পিক গেমসের আয়োজন হয় 1924 সালে এবং সেটা কোথায় হয়? সেটা হয় ফ্রান্সে। তো ফ্রান্সে 1924 সালে সর্বপ্রথম শীতকালীন অলিম্পিক গেমসের আয়োজন হয়েছিল। নেক্সট কোশ্চেন এখান থেকে দেবে অলিম্পিক গেমস থেকে যে সর্বপ্রথম সর্বপ্রথম অলিম্পিক গেমসে অলিম্পিক গেমসে সর্বপ্রথম অলিম্পিক গেমসে ফুটবল খেলা শুরু হয় কবে? ফুটবল খেলা ফুটবল খেলা শুরু হয় ফুটবল খেলা শুরু হয় কবে? তো ফুটবল খেলা শুরু হয় এই 1900 সালে প্যারিসের অলিম্পিক্স। 1900 সালে প্যারিস প্যারিস কোথায়? ফ্রান্স। 1900 সালে প্যারিসে আয়োজন হয়েছিল, ফ্রান্সের প্যারিসে। তো সেই অলিম্পিক গেমসেই কিন্তু সর্বপ্রথম ফুটবল খেলা শুরু হয়েছে। এখান থেকে কোশ্চেন দেবে যে অলিম্পিক গেমসে মশাল জ্বালানো হয় কবে? মশাল মশাল জ্বালানো মশাল জ্বালানো হয় কবে? তো সর্বপ্রথম অলিম্পিক গেমসে মশাল জ্বালানো হয় 1928 সালে। 1928 সালে এই অলিম্পিক গেমসের আয়োজন কোথায় হয়েছিল? হয়েছিল আমস্টারডামে। কোথায় আয়োজন হয়েছিল? হয়েছিল আমস্টারডামে। কোশ্চেন দেবে এখান থেকে যে সর্বপ্রথম অলিম্পিক গেমসে টি-20 ক্রিকেট খেলা হবে কবে থেকে? টি-20 ক্রিকেট খেলা হবে এর পরবর্তী যে অলিম্পিক্স, অর্থাৎ এই বছর কিন্তু অলিম্পিক গেমস হচ্ছে, সামার অলিম্পিক গেমস, এর 4 বছর পরে যে অলিম্পিক গেমসটা হবে সেটা কোথায় হবে? লস অ্যাঞ্জেলেস। লস লস অ্যাঞ্জেলেস কত সালে হবে? 2028। তো 2028-এর যে সামার অলিম্পিক লস অ্যাঞ্জেলেসে হবে, সেই লস অ্যাঞ্জেলেস থেকেই কিন্তু টি-20 ক্রিকেট খেলা অলিম্পিক গেমসের সর্বপ্রথম কিন্তু শুরু হবে। এছাড়া এখান থেকে রিলেট করো, এক্ষুনি বললাম যে এই বছর অলিম্পিক গেমসের আয়োজন হয়েছে, তো এর আগের অলিম্পিক গেমস কোথায় আয়োজন হয়েছে, বা এই 2028-এ এর পরবর্তী 2028 তো বলে দিলাম লস অ্যাঞ্জেলেসে, তার পরবর্তী যে অলিম্পিক গেমসটা আয়োজন হবে সেটাও কিন্তু ঘোষণা হয়ে গেছে, সেটাও কিন্তু এক্সামে কোশ্চেন দিতে পারে, সাল তুলেই দিয়ে দেবে। 2028-এর সাথে 4 যোগ করলে 2032, তো 2032-এ অলিম্পিক গেমস কবে আয়োজন হয়েছে? তো এখান থেকে রিলেট করো, সামার অলিম্পিক ফার্স্টে, সামার অলিম্পিক, আরেকটা কি? আরেকটা হলো উইন্টার অলিম্পিক। তো সামার অলিম্পিক লাস্ট হয়েছে কবে? লাস্ট হয়েছে 2020 সালে। 2020 সালে কোভিডের কারণে হতে পারেনি, তাই এর পরের বছর 2021 সালে হয়েছে, কিন্তু এর নাম 2020 অনুযায়ী পড়েছে। তো 2020 সালে কোথায় হয়েছিল? টোকিও কোথায়? জাপান। তো জাপানের টোকিওতে 2020-তে সামার অলিম্পিকের আয়োজন করা হয়েছিল। এর 4 বছর পরে, অর্থাৎ এই বছর 2024-এ সামার অলিম্পিকের আয়োজন কোথায় হয়েছে? তো সামার অলিম্পিকের আয়োজন হয়েছে প্যারিসে। প্যারিস কোথায়? ফ্রান্সে। তো ফ্রান্সের প্যারিসে 2024-এর সামার অলিম্পিকের আয়োজন হয়েছে। তো এখান থেকে কোশ্চেন দেবে মোটো অলিম্পিক গেম শেষ হওয়ার পরে ভারত কটা পদক জিতলো, বা তার মধ্যে গোল্ডেন পদক বা সিলভার পদক কে কে জিতলো সেগুলো আলোচনা করে দেবো। তো এখন যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট সেগুলো এখান থেকে রিলেট করো, যে 2024 সামার অলিম্পিকের এই প্যারিস অলিম্পিকের মোটো কি? আরেকটা কোশ্চেন দেবে যে 2024 এই সামার অলিম্পিকের ম্যাসকট কি? তো মোটো কি? মোটো হলো গেমস ওয়াইড ওপেন। গেমস ওয়াইড ওপেন, এটা হলো 2024-এ সামার অলিম্পিকের মোটো। ম্যাসকট কি? ম্যাসকট হলো ফ্রিজেস। ফ্রিজেস হলো ম্যাসকট। তো এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। এবার এখান থেকে উইন্টার অলিম্পিকে চলে আসো। লাস্ট উইন্টার অলিম্পিক হয় 2022 সালে। তো 2022 সালে কোথায় হয়েছিল উইন্টার অলিম্পিক? বেইজিং, চায়না। কোথায় হয়েছে? বেইজিং, চায়না।
চীনের বেইজিং শহরে কিন্তু আয়োজন হয়েছিল সামার অলিম্পিক। আর এর পরবর্তী যে উইন্টার অলিম্পিক, এবং এর পরবর্তী যে উইন্টার অলিম্পিক হবে ঠিক 4 বছর পর অর্থাৎ 2026 সালে হবে। সেটা কোথায় হবে? সেটা হবে ইটালির মিলান শহর। ইটালির মিলান শহর একদম, ইটালির মিলান শহর একদম এক্সাক্ট কোথায় হচ্ছে সেই জায়গাটা কিন্তু মাথায় রাখবে, শুধুমাত্র ইটালি মনে রাখবে না, ইটালির মিলান শহরে হয়েছে। আচ্ছা, এবার এখান থেকে রিলেট করো এর পরবর্তী সামার অলিম্পিক অর্থাৎ 2024-এর পরে 2032 আয়োজন করবে কে সামার অলিম্পিক? 2028টা তো লস অ্যাঞ্জেলেস এক্ষুনি বলে দিলাম। তার পরবর্তী 2032-এর যে সামার অলিম্পিক হবে সেটাও কিন্তু ঘোষণা হয়ে গেছে। কোথায় হবে? সেটা হবে ব্রিসবেন। ব্রিসবেন ব্রিসবেন কোথায়? ব্রিসবেন অস্ট্রেলিয়া। তো অস্ট্রেলিয়ার ব্রিসবেনে হবে 2032 সালের সামার অলিম্পিক। আচ্ছা, অলিম্পিকের প্রসঙ্গ যেহেতু এসে এখান থেকে রিলেট করাবো অলিম্পিকের ইন্টারন্যাশনাল যে বডিটা আছে। তো অলিম্পিকের ইন্টারন্যাশনাল বডিকে বলা হয় ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। এখানে আমি শর্টে লিখলাম, ফুল ফর্মটা তোমরা লিখে নেবে। আইওসি, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। এর ইস্টাবলিশ কবে হয়েছিল, এর ফরমেশন কবে হয়েছিল, সালটা মাথায় রাখবে। এর ফরমেশন হয় 1894 সালে। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির কিন্তু ইস্টাবলিশ হয়েছিল। কোশ্চেন দেবে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির হেডকোয়ার্টার বর্তমানে কোথায় অবস্থিত? হেডকোয়ার্টার অবস্থিত লাউসেন সুইজারল্যান্ডে। সুইজারল্যান্ডে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির হেডকোয়ার্টার অবস্থিত। কোশ্চেন দেবে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির বর্তমান প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত আছেন? তো বর্তমান প্রেসিডেন্ট পদে নিযুক্ত আছেন থমাস ব্যাক বর্তমান কিন্তু প্রেসিডেন্ট পদে নিযুক্ত আছেন। আচ্ছা, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি যেমন তেমন ভারতেরও একটা কমিটি আছে, তাকে বলা হয় ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। নেক্সট পেজে লিখছি ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, আইওএ, ফুল ফর্মটা লিখে নেবে। তো ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের ইস্টাবলিশ কবে হয়েছিল? তো এর ইস্টাবলিশ হয় 1927 সালে। আর ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির ইস্টাবলিশ কবে হয়? এক্ষুনি বললাম 1894 সালে। এই যে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো এদের হেডকোয়ার্টার রাজধানীতেই অবস্থিত, রাজধানী নিউ দিল্লিতে অবস্থিত। কোশ্চেন দেবে এখান থেকে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের বর্তমানে প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত আছেন? তো বর্তমানে প্রেসিডেন্ট পদে নিযুক্ত আছেন পিটি ঊষা। এখান থেকে কোশ্চেন দেবে যে সর্বপ্রথম ইন্ডিয়ার প্রথম মহিলা প্রেসিডেন্ট, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সর্বপ্রথম মহিলা প্রেসিডেন্টকে? তো সেটাও অ্যান্সার হয়ে যাবে এই পিটি ঊষা। অর্থাৎ এখানে ব্র্যাকেটে লিখে রাখো ফার্স্ট ফিমেল প্রেসিডেন্টকে আমি পিআর লিখলাম, ফুল নামে তোমরা লিখে রাখবে। ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনকে, সেটা হয়ে যাবে পিটি ঊষা। আচ্ছা, অলিম্পিক থেকে লাস্ট যে কোশ্চেনটা তোমাদের বহুবার এক্সামে দিয়েছে সেটা হলো অলিম্পিকের তোমরা যে ফ্ল্যাগ, সেই ফ্ল্যাগে তোমরা সিম্বল দেখেছো, সেখানে 5টা রিং থাকে এবং 5টা রিং 5 রকম কালারের থাকে। তো 5টা রিং কি কি কালারের থাকে আমি লেফট সাইড থেকে রাইট সাইডে বলছি। তো ফার্স্টে থাকে লেফট সাইডে ব্লুর পরে থাকে কি? ব্লুর পরে থাকে ইয়েলোর পরে থাকে ব্ল্যাকের পরে থাকে গ্রিন, আর ডান সাইডে থাকে কি? রেড কালার। তো এই যে 5টা কালার কিন্তু 5টা মহাদেশকে আইডেন্টিফাই করে। তো 5টা মহাদেশ কি কি? তো ব্লু কালার কোন মহাদেশকে আইডেন্টিফাই করে? ব্লু কালার আইডেন্টিফাই করে ইউরোপ মহাদেশকে। ইয়েলো কালার আমাদের এশিয়া মহাদেশকে কিন্তু আইডেন্টিফাই করে। ব্ল্যাক কালার মনে রাখার সব থেকে সহজ একটা উপায় আমি এখান থেকে বলে দিচ্ছি, তোমরা তোমাদের উপায়ও মনে রাখতে পারো। তোমরা জানো যে আফ্রিকায় সব থেকে গরম বেশি পড়ে, কারণ সেখানে আছে কি? সেখানে আছে সাহারা মরুভূমি। তো আফ্রিকার গরম থেকে মনে রাখতে পারো আফ্রিকার লোকেদের দেখবে গায়ের যে চামড়ার রং সেটা কিন্তু কালো হয়। তো সেই কালো থেকে তুমি মনে রাখতে পারো তোমরা যে ব্ল্যাক কোন মহাদেশকে ডিনোট করছে আফ্রিকা মহাদেশকে ডিনোট করছে ব্ল্যাক। গ্রিন কালার ডিনোট করছে
ওশিয়ানিয়া, ওশিয়ানিয়া, ওশিয়ানিয়া বা অনেক সময় অপশানে থাকবে অস্ট্রেলিয়া, তো যেটা থাকবে সেটাই কিন্তু মার্কিং করবে। অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ার আশেপাশে যে ছোট ছোট যে দ্বীপগুলো আছে সেগুলো নিয়েই কিন্তু এই ওশিয়ানিয়া। আর রেড কালার ডিনোট করে কাকে? রেড কালার ডিনোট করে আমেরিকা, আমেরিকাকে রেড কালার ডিনোট করে। তো পাঁচটা কালার তোমাদের অলিম্পিকের ফ্ল্যাগে যে পাঁচটা রিং থাকে সেই পাঁচটা রিং এর পাঁচটা কালার কোন কোন মহাদেশকে ডিনোট করে, বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। যেটা দিয়েছে ম্যাক্সিমাম সেটা হলো এই ইয়েলো কালার, দিয়েছে ব্লু কালার। এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে, পাঁচটা কালার কোন কোন মহাদেশকে ডিনোট করে। চলে আসো পরবর্তী কোশ্চেন, ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? তো ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন কে? ছিলেন রমা দেবী, VS রমা দেবী। অপশান নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। ইনি প্রথম মুখ্য নির্বাচন কমিশনের পাশাপাশি অর্থাৎ চিফ ইলেকশন কমিশনারের পাশাপাশি ইনি কর্ণাটক রাজ্যের কিন্তু প্রথম রাজ্যপালও ছিলেন। তো ইনি কর্ণাটকের প্রথম রাজ্যপালও ছিলেন। তো ওটা না মনে রাখলে হবে, ওটা অতটা দেবে না, কিন্তু দেবে এই কোশ্চেনটা যে প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন। তো এখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার প্রসঙ্গ যেহেতু এসছে এখান থেকে রিলেট করো, ECI, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ফুল নাম। তো ফুল নামটা লিখে নেবে। এর ইস্টাবলিশ কবে হয়েছিল? এক্সাক্ট ডেট মনে রাখতে হবে। রিসেন্টলি কিন্তু লোকসভার ইলেকশন হয়েছে, তো এখান থেকে কোশ্চেন অবশ্যই দিতে পারে। তো এখান থেকে রিলেট করো যে এর ইস্টাবলিশ কবে হয়। এর ইস্টাবলিশ হয় 25 জানুয়ারি 1950 সালে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ইস্টাবলিশ হয়। কোশ্চেন দেবে সর্বপ্রথম ভারতে ভোট হয় কত সালে? তো সর্বপ্রথম ভোট হয় 1951 সালে কিন্তু সর্বপ্রথম ভারতে ভোট হয়েছিল। তো এখানে ডেটটা মনে রাখার এই জন্যে বললাম, ডেট সমেত কোশ্চেন দিতে পারে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কবে ইস্টাবলিশ হয়, সেখানে ডেট সাল হয়তো একই দিয়ে দেবে অপশানে, কিন্তু ডেট আলাদা আলাদা দেবে। তো মাথায় রাখবে 25 জানুয়ারি 1950 সালে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এস্টাবলিশ হয়েছিল, এবং সেই কারণেই এই 25 জানুয়ারির দিনটা একটা বিশেষ দিবস অর্থাৎ ন্যাশনাল ভোটার্স ডে, জাতীয় ভোটার দিবস পালন করা হয় 25 জানুয়ারি দিনটাকে। কোশ্চেন দেবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো এর হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লি, নিউ দিল্লিতে এর হেডকোয়ার্টার অবস্থিত। কোশ্চেন দেবে এখন এই ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার বর্তমান চিফ ইলেকশন কমিশনার কে? তো বর্তমান চিফ ইলেকশন কমিশনার হলেন যার আন্ডারে এত বড় একটা লোকসভার ভোট অর্গানাইজ হলো, 18 নম্বর লোকসভা ভোট। আচ্ছা, একটা তোমাদের কারেকশন করার আছে, আমার এখন খেয়াল আসলো। তোমাদের একটা ক্লাসে সম্ভবত বলেছিলাম যে এই যে 2024-এর যে লোকসভা ইলেকশন, এই লোকসভা ইলেকশনটা আমি সেখানে ভুলবশত বলেছিলাম 16তম লোকসভা ইলেকশন। কারেকশন করে নেবে, এটা ছিল 18তম লোকসভা ইলেকশন, এটা কিন্তু অবশ্যই কারেকশন করে নেবে। তো চিফ ইলেকশন কমিশনার কে ছিলেন? চিফ ইলেকশন কমিশনার বর্তমানে আছেন রাজীব কুমার, এনার আন্ডারে কিন্তু এই 18তম লোকসভা যে নির্বাচন সেই নির্বাচনটা হয়েছে। এছাড়া এখান থেকে একটা এক্সামে কোশ্চেন দিয়েছিল, সম্ভবত CDS এর এক্সামে কোশ্চেনটা ছিল যে এর মধ্যে কে ইলেকশন কমিশনার না? তো চিফ ইলেকশন কমিশনের নাম রাজীব কুমার হলো, আরো দুজন কিন্তু ইলেকশন কমিশনার আছে, তো আদার্স দুজনের নামটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তো একজন হলেন গণেশ কুমার, একজন হলেন গণেশ গণেশ কুমার, আরেকজন হলেন সুখবিন্দর সিং সান্ধু, সুখবিন্দর 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 সিং সান্ধু। আচ্ছা, এখানে অপশানে দেখো মীরা কুমারী আছে, তো মীরা কুমারী থেকে একটা ফ্যাক্ট এখান থেকে রিলেট করাবো। যদি তোমাদের কোশ্চেন দেয় যে ভারতের লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিল? ফার্স্ট ফিমেল স্পিকার অফ লোকসভা, তো অ্যান্সার হয়ে যাবে মীরা কুমার ছিলেন প্রথম মহিলা স্পিকার। এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে যে তাহলে সেকেন্ড স্পিকারকে, সেকেন্ড ফিমেল স্পিকার অফ লোকসভা, সেকেন্ড ফিমেল স্পিকার অফ লোকসভা
তার নাম কি? তার নাম হলো সুমিত্রা মহাজন। তার নাম কি? সুমিত্রা মহাজন। সুমিত্রা মহাজন। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন এখান থেকে রিলেট করো। আর যেহেতু লোকসভার স্পিকারের প্রসঙ্গ এসছে, এখান থেকে যদি কোশ্চেন দেয় যে ফার্স্ট লোকসভা স্পিকারের নাম কি? ফার্স্ট স্পিকার অফ লোকসভা। তো ফার্স্ট স্পিকার অফ লোকসভা ছিলেন কে? ছিলেন জি.ভি. মাভালাঙ্কার। জি.ভি. মাভালাঙ্কার। আর এই 18তম লোকসভা ইলেকশনের পরে এখন লোকসভার কে স্পিকার হবেন, সেটা যখন স্পিকার হয়ে যাবে, কারণ এখনো নির্বাচন হয়নি, স্পিকার যখন হবেন সম্ভবত ওম বিড়লা হতে পারেন আবারও, তো এখনো নিশ্চয়তা নেই, যখন হয়ে যাবেন আমি কিন্তু নেক্সট ক্লাস হোক বা তার পরবর্তী ক্লাসে হোক সেটা কিন্তু আপডেট করে দেবো। চলে আসো পরের কোশ্চেনে। কোন গভর্নর জেনারেলের আমলে গ্রীষ্মকালীন রাজধানী সিমলাতে স্থাপন করা হয়েছিল? তো গ্রীষ্মকালীন যে রাজধানী সিমলাতে স্থাপন করা হয়েছিল কার আমলে? জন লরেন্সের আমলে। অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। জন লরেন্সের ওপর থেকে আরেকটা কোশ্চেন দেবে, যে দিয়েছিল কোশ্চেনটা যে সেভিয়ার অফ পাঞ্জাব, সেভিয়ার অফ পাঞ্জাব কাকে বলা হয়? বলা হয় এই জন লরেন্সকে কিন্তু সেভিয়ার অফ পাঞ্জাবও বলা হয়। লর্ড ডালহৌসি থেকে কিছু ফ্যাক্ট রিলেট করাবো। কোশ্চেন দেবে ফাদার অফ ইন্ডিয়ান রেলওয়ে, ভারতের রেলপথের জনক। ফাদার অফ ইন্ডিয়ান রেলওয়ে কাকে বলা হয়? বলা হয় লর্ড ডালহৌসিকে। তো এখান থেকে কোশ্চেন দিতেই পারে যে ভারতের প্রথম রেল কবে চলেছিল? এক্সাক্ট ডেট মনে রাখতে হবে। ভারতের প্রথম রেল রেল চলে কত তারিখে? ডেট মনে রাখবে, এক্সাক্ট ডেট হলো 16 এপ্রিল 1853 সালে ভারতের প্রথম কিন্তু রেল চলে। কোথা থেকে কোথার মধ্যে এই রেলটা চলেছিল? চলেছিল বড়িবান্দার কোথায়? বোম্বে। তো বোম্বের বড়িবান্দার থেকে চলেছিল কার মধ্যে? থানের মধ্যে কিন্তু এটা চলেছিল। কোশ্চেন দেবে যে প্রথম এই যে বড়িবান্দার থেকে থানের মধ্যে চলেছিল, তো ডিস্টেন্স কতটা ছিল? ডিস্টেন্স ছিল 34 কিলোমিটার। কোশ্চেন দেবে যে প্রথম যে রেলটা চলেছিল এই রেলে কতগুলো কোচ ছিল? তো 14টা কিন্তু কোচ ছিল। কোশ্চেন দেবে কতটা প্যাসেঞ্জার ছিল? তো 400 প্যাসেঞ্জার ছিল। 400 প্যাসেঞ্জার ছিল এই ভারতের প্রথম রেলে। এছাড়া লর্ড ডালহৌসি থেকে আরো দুটো তিনটে ফ্যাক্ট রিলেট করাবো। এখান থেকে রিলেট করো লর্ড ডালহৌসি থেকে। লর্ড ডালহৌসি, তো লর্ড ডালহৌসি থেকে কোশ্চেন দেবে যে ভারতের প্রথম টেলিগ্রাফ চালু করেছিল কে? কোথা থেকে কোথা পর্যন্ত? কলকাতা থেকে আগ্রা। কলকাতা টু আগ্রা টেলিগ্রাফ চালু করেছিল এই লর্ড ডালহৌসি। সব থেকে ইম্পর্টেন্ট দুটো কোশ্চেন, একটা হলো সত্য বিলোপ নীতি। তোমাদের এই রিসেন্টলি যে ফুড এসআইয়ের এক্সাম হয়েছে সেখানেই কিন্তু কোশ্চেনটা দিয়েছিল। সত্য বিলোপ নীতি ইংলিশে কি বলা হয়? ইংলিশে বলা হয় ডক্ট্রাইন অফ ল্যাপস। ডক্ট্রেন অফ ল্যাপস। স্পেলিং মিস্টেক হলে একটু কারেকশন করে নেবে। তো ডক্ট্রিন অফ ল্যাপস বা সত্য বিলোপ নীতি প্রচলন করেন কে? প্রচলন করে এই লর্ড ডালহৌসি। এছাড়া আরেকটা পয়েন্ট এখান থেকে রিলেট করো এই লর্ড ডালহৌসি থেকে। লর্ড ডালহৌসি উইডো রিম্যারেজ যে একটা অর্থাৎ বিধবা বিবাহ যে আইন, এর খসড়া তৈরি করেছিলেন কে? খসড়া তৈরি করেছিলেন কিন্তু লর্ড ডালহৌসি। এবং এটা ইমপ্লিমেন্ট করে কে? এটা ইমপ্লিমেন্ট হয় 1856 সালে। এবং তখন কে ভাইসরয় ছিল যখন ইমপ্লিমেন্ট হয়? তখন ছিল লর্ড ক্যানিং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মদতে বিধবা পুনর্বিবাহ আইন কিন্তু তারা ইমপ্লিমেন্ট করেছিল। কিন্তু খসড়াটা তৈরি করেছিল কার আমলে? খসড়াটা তৈরি হয় এই লর্ড ডালহৌসির আমলে। চলে আসে পরবর্তী কোশ্চেন। সাম্প্রতিক কারা 2023 সালে আইসিসি
হল অফ ফেম সম্মানে ভূষিত হয়েছেন? তো হল অফ ফেম সম্প্রতি রিসেন্টলি 2023 সালে সম্মানিত হয়েছেন অরবিন্দ ডি সিলভা, ডায়না এফ এলডুজি আর বীরেন্দ্র সেবক। অর্থাৎ এখানে উপরোক্ত সবাই কিন্তু এখানে সঠিক অ্যান্সার হবে, অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার। তো আজকের ক্লাসে এই 20টা কোশ্চেন রাখা হয়েছিল, আশা করি প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো কোশ্চেনে ডাউট থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কোথায় তোমাদের ডাউট থাকছে, তাহলে সেই ডাউটটা পরবর্তী ক্লাসে তোমাদের ক্লিয়ার করা হবে। এবং ক্লাসের মধ্যে কোথাও যদি কোনো সিলি মিস্টেক হয়ে থাকে বা তোমাদের মনে হতে পারে যে কোথাও বুঝতে পারোনি, সেটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা পুলিশের এক্সামের পাশাপাশি আদার্স কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।